গল্পটি সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর দুটি গল্প, শেঠ গঙ্গারামের ধনদৌলত এবং গল্প বলিয়ে তারিণী খুড়ো। সত্যজিৎ রায়, তিনি জন্মগ্রহণ করেন ২রা মে ১৯২১ সালে। তিনি প্রয়াত হন ২৩শে এপ্রিল ১৯৯২ সালে। সত্যজিৎ রায় সৃষ্ট তারিণীচরণ বাড়ুজ্যে ওরফে তারিণী খুড়ো এক দুর্দান্ত চরিত্র। তারিণী খুড়ো সেই বাঙালির প্রতিনিধিত্ব করেন যে বাঙালি ভ্রমণ পিপাসু, অ্যাডভেঞ্চার প্রিয়। সারা জীবন নানান কাজ করেছেন খুড়ো, যদিও কোনো কাজেই বেশি দিন টিকতে পারেননি। গল্প বলাটাও যে একটা আর্ট, সেটা বারবার প্রমাণ করেন খুড়ো। গল্প বলার তাগিদে হেঁটে আসেন বেনেটোলা থেকে টালিগঞ্জ পর্যন্ত। আজকের প্রথম গল্প শেঠ গঙ্গারামের ধনদৌলত প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় ১৯৮২ সালে। গল্প পাঠে এবং তারিণী খুড়োর ভূমিকায় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে শেঠ গঙ্গারামের ধনদৌলত। আমার এখন যে চেহারা দেখছিস তা দেখে আমার ইয়াং বয়সের চেহারাটা কল্পনাই করতে পারবি না। কিরকম চেহারা ছিল আপনার খুড়ো? জিজ্ঞেস করলো ন্যাপলা। ধর্মেন্দ্রর মতো? ওরকম নাশপাতি মার্কা চেহারা আমার নয়। টকটকে রং, ব্যায়াম করা পাকানো শরীর, জামা খুললে প্রত্যেকটা মাসল আঙুল দিয়ে দেখানো যায়। অ্যানাটমি চার্টের দরকার হয় না। আর ফিল্ম স্টারের কথা কি বলছিলি? কত অফার পেয়েছে এই খুড়ো হিরো হওয়ার জন্য জানিস? এ বাবা, আর আপনি নিলেন না? বলল ন্যাপলা। অবশ্যই তখন তো মনে হয় সাইলেন্ট ছবি, তাই না? কে বললে সাইলেন্ট? আমি বলছি স্বাধীনতার কয়েক বছর আগের কথা। সাইলেন্ট ছবি তো ফুরিয়ে গেছে ৩০ সনের কিছু পরে। আপনি রিফিউজ করলেন? আলবাত।
একবার একটা ছবিতে করতে হয়েছিল, তবে সেটা অন্য গল্প, একদিন বলবো। আসলে ফিল্মে হিরো হওয়ার শখ আমার কোনো দিনই ছিল না। আমি চেয়েছিলাম আমার গোটা জীবনটাই হবে একটা সিনেমার গল্প, একটা খাঁটি নির্ভেজাল অ্যাডভেঞ্চার, অথবা বলতে পারিস একটা সিরিজ অফ অ্যাডভেঞ্চার। রং মুখে ক্যামেরার সামনে দাঁড়াবো, ডিরেক্টর মশাই ডুগডুগি বাজাবে আর আমি নাচবো। এ শর্ম সে শর্ম নয়। আজ কোন অ্যাডভেঞ্চারের বিষয় বলবেন মিস্টার শর্মা? জিজ্ঞেস করলো ন্যাপলা। খুড়ো কি এ ধরনের কথা বলার সাহস একমাত্র ন্যাপলারই আছে, তবে সেটা খুড়ো বিশেষ মাইন্ড করেন বলে মনে হয় না। বাইরে একটা খিটখিটে ভাব দেখালেও আসলে ওর মনটা নরম, এটা জানতাম। বেনেটোলা থেকে টালিগঞ্জে আসেন যে শুধু আমাদের গল্প শোনাবার জন্যই, এটা তো মিথ্যে নয়। দুধ চিনি ছাড়া চায়ে পরপর দুটো চুমুক দিয়ে খুড়ো বললেন, 1944 আজমির। তখন আমার বয়স 28। আমরা 5 জন, আমি, ভুলু, চটপটি, সুনন্দ আর ন্যাপলা গল্পের জন্য রেডি হয়ে বসলাম। চা শেষ করে একটা এক্সপোর্ট কোয়ালিটি বিড়ি ধরিয়ে খুড়ো আরম্ভ করলেন। আগ্রায় একটা ব্যাংকে চাকরিতে ইস্তফা দিয়ে কোথায় যাওয়া যায় তাই ভাবছিলাম। এমন সময় হঠাৎ মনে পড়ে গেল ধরণী কাকার কথা। আমার বাবার মাস্তুতো ভাই, তিনি জয়পুরে হোমিওপ্যাথি করে বেশ পসার জমিয়ে বসেছেন। রাজস্থানটা দেখা হয়নি, অথচ ছেলেবেলা থেকেই ওই দেশটার উপরে একটা আকর্ষণ রয়েছে। মনে হয় ভারতবর্ষে ওটাই সত্যিকারের রোমান্স ও অ্যাডভেঞ্চারের ঘাঁটি। চলে গেলুম কাকার কাছে। আমি বেকার জেনে কাকার বুড়ো কুঁচকে গেল।
বললেন, তোর মতো একজন জোয়ান ছেলে ভ্যা ভ্যা করে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি বরদাস্ত করতে পারি না। আজমির যাবি? কি আছে সেখানে? শেঠ গঙ্গারাম আমার পেশেন্ট, পেটের আলসারে ভুগত, আমার ওষুধে চাঙ্গা হয়ে উঠেছেন। তার একজন ইংরেজি জানা সেক্রেটারির দরকার। তোর তো ইংরেজিতে অনার্স ছিল, যদি চাস তো তোকে রেকমেন্ড করে দিতে পারি। কখন কি কাজে দরকার পড়ে? তাই টাইপিংটা আগেই শেখা ছিল, কাজেই সেক্রেটারি চাকরির পক্ষে আমি অনুপযুক্ত নই। তবু লোকটার সম্পর্কে একটু ডিটেল জানা দরকার। প্রশ্ন করলুম, কি করেন গঙ্গারাম? গঙ্গারাম বললেই 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে মনে পড়ে যায়। তো কাকা বললেন, গঙ্গারাম মস্ত ধনী, হিরে জহরতের কারবার, বিদেশে করেসপন্ডেন্স চালাতে হয়। যে সেক্রেটারি ছিল সে নাকি বিয়ে করার নাম করে সেই যে গেছে আর আসেনি। বস হিসেবে গঙ্গারাম কেমন? কোনো গোলমাল নেই, তবে ওর একটা ছেলে আছে, বছর 12 বয়স, সে নাকি একটি মূর্তিমান বিচ্ছু। সে যদি কিছু করে থাকে। কুছ পরোয়া নেই, যে ছেলের এখনো গুপ গজাবার বয়স হয়নি তাকে আবার ভয় কিসের? ও আমি সামলে নেব। তাহলে আর কি, লেগে পড়। আমি গঙ্গারামকে লিখে দিচ্ছি, আমার রিকোয়েস্ট ও ঠেলতে পারবে না। কাকার এক চিঠিতেই গঙ্গারাম রাজি। লিখলেন, সেন্ড ইয়োর নেফিউ ইমিডিয়েটলি। একবার অম্বর প্যালেসটা ঢু মেরে জয়পুর থেকে চলে গেলাম মুসলমানদের পবিত্র তীর্থস্থান আজমিরে। আকবর একটা প্রাসাদ বানিয়েছিলেন এই শহরে। আজমির থেকে 7 মাইল পশ্চিমে হিন্দুদের তীর্থস্থান পুষ্কর। সব মিলিয়ে যাকে বলে ঐতিহ্যে মহীয়ান। প্রথম রাতটা থাকলাম সার্কিট হাউসে। কাকাই ব্যবস্থা করে দিয়েছিলেন। আনা সাগর নামে বিরাট একটা লেকের ধারে এমন সার্কিট হাউস ভারতবর্ষে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। বারান্দায় বেতের চেয়ারে বসে
যে দৃশ্য দেখলুম তা জীবনে ভুলব না। হাজার হাঁস চড়ে বেড়াচ্ছে লেকে, পশ্চিমে তারাগড় পাহাড়, তার পেছনে টেকনিক্যালের ছবির মতো সানসেট হচ্ছে। শেঠ গঙ্গারামের গদি এবং বাসস্থান শহরের মধ্যিখানে হলেও বাড়ির ভেতরে একবার ঢুকে পড়লে সেটা আর বোঝার জো থাকে না। 27 বিঘে জমির উপরে বাড়ি, আর সেটাকে ঘিরে দুর্গের মতো পাঁচিল। 250 বছরের সোনাদানার ব্যবসা। ঘরে যে কত মহামূল্য রত্ন আর গয়নাগাটি আছে তার হিসেব নেই। সেই জন্যেই এই পাঁচিলের ব্যবস্থা। যদিও তাতেও 16 আনা সেফটি হয় না, সেটা পরে বুঝেছিলাম। তবে সে কথা যথাস্থানে প্রকাশ্য। গঙ্গারামের সাথে গদিতে সকালে দেখা করলুম। ভদ্রলোকের বয়স 60-65। ঘি খাওয়া নধর পরিপুষ্ট চেহারা। একবার বসে পড়লে উঠতে গেলে পাশের লোককে হাত ধরে হেল্প করতে হয়। আমায় দেখে প্রথম প্রশ্ন হলো, আর ইউ এ বেঙ্গলি? এই প্রশ্নের অবশ্য একটা কারণ আছে, সেটা এখানে বলি। আগ্রায় থাকতে একদিন ব্যাংকে এক খদ্দের আসে। ভদ্রলোকের চেহারা এমনিতেই ভালো, তার উপরে একজোড়া তাগড়াই গোঁফ। তাতে এমন এক পার্সোনালিটি এনে দিয়েছে, দেখেই আমি ডিসাইড করলুম ও জিনিস আমার চাই। 2.5 মাস লেগেছিল গোপের ওই শেপ নিতে। মাঝখানটা ভরাট আর পুরু, আর দুটো পাশ যেন দুটো হাতির সুর সেলাম ঠুকছে। কলকাতার বাঙালিদের মধ্যে থেকে গোঁফ জিনিসটা প্রায় তখন উঠে গেছে, কিন্তু পশ্চিমে অনেকেই ওটার খুব তোয়াজ করে।
রাজস্থানে তো কথাই নেই। শেঠজিকে বললুম, আমি বঙ্গ সন্তানই বটে, গোঁফটা নেহাত শখের ব্যাপার। ইংরেজিটা তো মোটামুটি বলতেই পারতুম। 2 বছর আগ্রায় থেকে হিন্দিটাও সড়গড় হয়ে গেল, তার উপরে আদব কায়দাগুলো রপ্ত, স্বাস্থ্য ভালো, সব মিলিয়ে গঙ্গারাম খুশি হলেন। বললেন, আমার বাড়িতে তুমি থাকবে, সকালে বিকেলে আমার কাজ করবে, দুপুরটা আমি ঘুমাই, আর সাঁঝের বেলা তুমি আমার ছেলে টিউশনি করবে। ছেলে চালাক আছে, তবে পড়াশোনা মন নেই। ও বহুত বদমাশ লড়কা হ্যায়। সঙ্গ দোষে নষ্ট না হয়ে যায় সেটা তোমাকে দেখতে হবে। হ্যাঁ, উপযুক্ত পারিশ্রমিক আমি তোমাকে দিব, তবে একটা কথা, আমরা নিরামিষ খাই। মাছ মাংস খেতে চাইলে তোমাকে বাহার গিয়ে খেতে হবে। অবশ্য শাক সবজি, ফল মূল, দুধ মিষ্টি যদি তোমার অরুচি না হয়, তাহলে বাইরে যাওয়ার কোনো দরকার হবে বলে আমার মনে হয় না। নিরামিষ শুনে গোড়ায় মনটা দমে গেছিল, কিন্তু শেঠজির বাড়ির নিরামিষ রান্না এমনই সুস্বাদু, আর বাড়ির গরুর খাঁটি দুধের মালাই এমন কোয়ালিটি, মাছ মাংসের অভাব মিটিয়ে দিয়েছিল। গঙ্গারামের সব শুদ্ধ 7 ছেলে, তার মধ্যে 2টি অল্প বয়সেই মারা গেছে। 2টি আর্মিতে, 2টি বাপের ব্যবসায় যোগ দিয়েছে, আর ছোটটি হলেন শ্রীমান মহাবীর বিচ্ছু। আমার সঙ্গে কথা বলে গঙ্গারাম ছেলেকে ডেকে পাঠালেন। সে এলে পর আমার পরিচয় দিয়ে বললেন, ये हैं तुम्हारे नए मास्टर, जाओ इनको इनका कमरा दिखा के आओ। এমন অস্থির চোখের দৃষ্টি আমি কোনো ছেলের মধ্যে দেখিনি, আর সেই সঙ্গে এমন তীক্ষ্ণ ঝিলিক
সে যে বিচ্ছু তাতে সন্দেহ নেই, কিন্তু সেই সঙ্গে তার বুদ্ধিও যে খুব ধারালো সেটা বোঝা যায়। গদি থেকে বাড়ির ভেতরে ঢুকে একটা প্রকাণ্ড উঠোন পেরিয়ে একটা প্যাসেজের মধ্যে দিয়ে আর একটা উঠোনে পৌঁছলাম। তারই পাশে বারান্দার ধারে একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে হাজির করল মহাবীর। বোঝাই যাচ্ছে এটা শীষমহল জাতীয় একটা কিছু ছিল, কারণ ঘরের সারা দেয়াল আয়নার টুকরো দিয়ে মোড়া। আমাকে পৌঁছে দিয়েই মহাবীর যে কেন চম্পট দিল সেটা মিনিট খানেকের মধ্যেই বুঝতে পারলুম। ঘরের মেঝেতে দুটি এবং খাটের ওপরে একটি জ্যান্ত বিছে অবস্থান করছে। মেঝের দুটি তেঁতুলে আর খাটের ওপরটি একেবারে খোদ কাঁকড়া বিছে। শেষেরটি আপাতত খাটের মধ্যেখান থেকে বালিশ লক্ষ্য করে এগোচ্ছে। আমি জানি মেঝের দুটি চেহারাতেই যা ভয়ের উদ্রেক করে। কামড়ে বিষ নেই, তবে বিছানার উপরে যেটি তার লেজের ডগায় বাঁকানো হুলটির ছোবল একেবারে মারাত্মক। বিচ্ছু বিশেষণের তাৎপর্য যে এইভাবে প্রথম দিনেই বোঝা যাবে এটা ভাবিনি। আমি ঘর থেকে বেরিয়েই মহাবীর বলে একটা হাঁক দিলুম। তাতে উত্তর না পেলেও ডাকের ফলে উল্টো দিকের বারান্দায় স্বয়ং শ্রীমানের আবির্ভাব হলো। হেলতে দুলতে সে এসে দাঁড়ালো একটা থামের পাশে। আমি তাকে ডাকলুম, ইধর আও। বিচ্ছু এগিয়ে উঠোনের মাঝ বরাবর এসে আবার থামল। হাত দিয়ে বিচ্ছু তুলতে পারো? শ্রীমান নিরুত্তর।
এসো, দেখে যাও কি করে তোলে। এবার শ্রীমানের কৌতূহল হলো। এখানে বলে রাখি, আমি নিজেও কোনোদিন হাত দিয়ে কাঁকড়া বীজে তুলিনি, তবে সেটা যে সম্ভব তা জানি। কারণ ছেলেবেলায় গনসা বলে আমাদের একটা চাকর ছিল, তাকে এই জিনিস করতে দেখেছি। খপ করে ঠিক হুলের তলাটা ধরে তুলে ফেললে হুল ফোটাবার আর মৌকা পায় না বিছে। মহাবীর আমার ঘরের দরজার মুখটাতে এসে দাঁড়ালো। আমি দম টেনে এক বুক সাহস নিয়ে দুগ্গা দুগ্গা বলে এক ছোবলে খাটের উপর থেকে ল্যাজ ধরে বিছেটাকে তুললুম। তারপর সেটা দু আঙুলে ঝুলিয়ে মহাবীরের মুখের কাছে নিয়ে গিয়ে বললুম, এই বিছেগুলোকে বাইরে ফেলে আসার জন্য একটা পাত্র নিয়ে এসো তো। আর দেখছই তো, আমার যখন ভয় নেই, আমাকে ভয় দেখিয়ে কোনো মজা নেই। মহাবীর 1 মিনিটের মধ্যে একটা কাঁচের বয়াম নিয়ে এলো। তার ভেতরের দেয়ালে লাড্ডুর গুঁড়ো লেগে রয়েছে। তারই মধ্যে প্রথমে কাঁকড়া বিছেটাকে, তারপরে তেঁতুলে বিছে দুটো ফেলে বললুম, এগুলোকে বাড়ির পাঁচিলের বাইরে ফেলে এসো। তো মহাবীর গেল। তারপরে কিছুক্ষণের মধ্যেই এসে রিপোর্ট করে গেল যে সে আমার আজ্ঞা পালন করেছে। তারপর থেকে মনে হতো যে প্রাইভেট টিউটরের প্রতি তার যে স্বাভাবিক বিরাগ, সেটা মহাবীর কিছুটা কাটিয়ে উঠেছে। কতটা কাটিয়েছে সেটা জানা মুশকিল। কারণ এমনিতে সে অত্যন্ত চাপা। পেটে বোম মারলেও মনের আসল ভাব সে প্রকাশ করবে না। কিন্তু ছেলেটি অত্যন্ত চৌখস। কাজেই লেখাপড়ায় যাতে তার মন বসে, সে চেষ্টা আমাকে করতেই হবে।
তাতে সফল হই বা না হই। দুষ্টুমি বন্ধ করার চেষ্টা আমি করিনি, কারণ আমি জানি সেটা মাঠে মারা যাবে। তেঁদেড়ামোর দৌড় যে কতখানি সেটা একদিনের ঘটনা বললেই বুঝতে পারবে। গঙ্গারামের বাড়িতে 4টে ঘোড়া, 6টা উট, একদিন সকালে মনিবের চিঠি টাইপ করছে গদিতে বসে, এমন সময় হঠাৎ সমস্বরে অনেকগুলো উটের আর্তনাদ শুনে আঁতকে উঠলুম। ডাকের মতো অমন বিভৎস ঘড়ঘড়ে ডাক আর কোনো জানোয়ারের নেই। কৌতূহল হতে বাইরে বেরিয়ে দেখি জোড়া জোড়া উট বোধহয় পরস্পরের দিকে পিঠ করে বসেছিল। কোন এক ফাঁকে গিয়ে শ্রীমান এর ওর ল্যাজ গাছ ছড়ার মতো করে বেঁধে দিয়েছিল। বসা উট দাঁড়িয়ে উঠতে গিয়ে এই ল্যাজে টান পড়ার ফলেই এই বিকট চিৎকার। গঙ্গারাম এ ব্যাপারে ভয়ঙ্কর আপসেট হয়ে পড়াতে তাকে বুঝিয়ে বললুম, এ ধরনের দুষ্টুমির বয়সটা মানুষের খুব দীর্ঘস্থায়ী হয় না। তোমার ছেলের যথেষ্ট বুদ্ধি আছে, সে পড়াশোনায় ভালো হবে, এ গ্যারান্টি আমি দিচ্ছি। তুমি চিন্তা করো না। এত বলার পর বাপ স্বস্তির নিঃশ্বাস ফেলল। মহাবীরকে পড়ানোর টাইম ছিল সন্ধ্যে 7টা থেকে 9টা। একতলার পিছন দিকে আমার ঘরের উল্টো দিকে একটা ঘরে বসে পড়াশোনা করত। আমি গিয়ে বসলেই বেয়ারা 1 গ্লাস শরবত দিয়ে যেত।
সেটা যে কিসের শরবত তা কোনো দিন ঠাউর করতে পারলাম না। তবে বলতে পারি এমন সুস্বাদু সুগন্ধি শরবত আমি কোনোদিন খাইনি। শরবত শেষ হতে না হতেই ছাত্রটি এসে পড়তেন। একদিন দেখি ছেলে আর আসে না। আমি ঘড়ি দেখছি থেকে থেকে 20 মিনিট হয়ে গেল, 25 মিনিট, 1 ঘন্টা, তবু সে আসে না। দেরির কি কারণ হতে পারে আমি বুঝতে পারছি না। এমন সময় হঠাৎ শ্রীমান এসে হাজির। কি ব্যাপার বলো তো? তাকে জিজ্ঞেস করলাম, এত দেরি কেন? তোমায় একটা জিনিস দেখাবো তাই। বাবার নেশা পুরোপুরি না হলে ট্যাগ থেকে চাবি বার করতাম কি করে? সর্বনাশ! বাবার ট্যাঙ্ক থেকে যাবি? শেঠজি যে গাঁজা জাতীয় একটা জিনিস সেবন করেন সন্ধেবেলা, সেটা জানতাম। এটা কিসের চাবি? সিন্ধুকে। তারপর পকেট থেকে একটা জিনিস বার করে টেবিলের উপরে রাখলো। ল্যাম্পের আলোয় সেটার চোখ ধাঁধানো ঝলসানি আমায় থমকে দিল। জিনিসটা একটা সোনার লকেট। সাইজটা অনেকটা ওই ক্যারামের স্ট্রাইকারের মতো। মাঝখানে একটা আদুলি প্রমাণ সবুজ মণি। নির্ঘাত মরকত কিংবা পান্না। তাকে ঘিরে আছে হীরের বলয়। তাকে আবার ঘিরে আছে সোনার সূক্ষ্ম কারুকার্যের মধ্যে বসানো চুনি আর পান্না। জাহাঙ্গীর বাদশার জিনিস ছিল এটা। 20 লাখ টাকা দাম। বাবা কাউকে
দেখান না, কাউকে বিক্রি করবেন না। চাপা গলায় বলল মহাবীর। আর তুমি এটা সিন্ধুক থেকে বার করে নিয়ে এলে? বাহ, এটা তোমাকে দেখাবো না? তোমার দেখা হলে এটা আবার রেখে দিয়ে আসবো। ও বাবা, আমি অবাক হয়ে একবার লকেটের দিকে, একবার মহাবীরের দিকে দেখছি। এমন সময় হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন শ্রীমান। টোটা সিং এর নাম শুনেছ? কে টোটা সিং? আসল নাম কেউ জানে না, ডাকু টোটা সিং। পুলিশ ধরে জেলে পুড়েছিল। ও জানলার গড়াত হাত দিয়ে বেঁকিয়ে পালিয়েছে। এবার মনে পড়ল কোন একটা কাগজে পড়েছিলাম বটে। রাজপুত ডাকাত। রাজপুত্রের মতো চেহারা, ফর্সা রং, কিন্তু ডাকাতি করে মিশ কালো ভিলদের সঙ্গে। ভারী রহস্যময় চরিত্র। পুলিশ জেরা করেও কিছু জানতে পারেনি। দুর্ধর্ষ সাহসী আর বন্দুকের অব্যর্থ নিশানা। গায়েও নাকি প্রচন্ড শক্তি। হঠাৎ টোটা সিং এর কথা জিজ্ঞাসা করছো কেন? আমাদের বাড়িতে ডাকাত এলে ভীষণ মজা হবে। আমি তো বললাম, এসব কি বলছো তুমি? গোলাগুলি চলবার মজা হবে না? এসব কথা বলো না মহাবীর। যদি লোক খুন হয় সেটা কি খুব ভালো হবে? মহাবীর আর কিছু বলল না। তার উৎসাহের সঙ্গে আমার উৎসাহ মেলাতে পারলাম না বলে বোধহয় সে কিছুটা হতাশ হলো। তাকে লকেটটা দিয়ে বললাম, যাও এটা রেখে এসো বাবা সিন্ধুকে। মহাবীর বাধ্য ছেলের মতো লকেটটা নিয়ে বেরিয়ে গিয়ে আবার 5 মিনিটের মধ্যেই ফিরে এলো। সেদিন আর তেমন জমিয়ে পড়াশোনা হলো না জানিস।
রাত্রিরে শুয়ে শুয়ে ওই লকেটটার কথা আর সেই সঙ্গে কি বিপুল ধন দৌলতের মধ্যে রয়েছি আমি, সেই কথাটাই ভাবছিলাম। আমার ঘরের ওপরেই শেঠ গঙ্গারামের ঘর। শেঠজির ইনসমনিয়া। রাত 2:30-3টের আগে ঘুম আসে না। নেশার ফলে সন্ধ্যে 7টা নাগাদ একটা তন্দ্রার ভাব আসে। তারপরে 10টা থেকে একেবারে সজাগ। এই ব্যারাম হোমিওপ্যাথিতে সারেনি, তাই শেঠজি অ্যালোপ্যাথির ঘুমের বড়ি খান। কিন্তু যতক্ষণ না ঘুমের আমেজ আসে ততক্ষণ ঘরে পায়চারি করেন। তার পদধ্বনি আজ শুনতে পাচ্ছি আমার মাথার উপর। ক্রমে সেই পায়ের শব্দ থেমে গেল, কিন্তু আমার চোখে ঘুম নেই। ঢং ঢং করে গদির ঘরের জাপানি দেয়াল ঘড়িতে 2টো বাজল। আর তারই কিছুক্ষণ পরেই মাথায় আকাশ ভেঙে পড়ল। একে টেলিপ্যাথি বলবো কিনা জানি না, আজই সন্ধ্যায় ডাকাতির কথা হলো, আর আজই ডাকাত পড়ল শেঠ গঙ্গারামের বাড়ি। প্রথমে সন্দেহ হলো কুকুরের ঘেউ ঘেউ শুনে, তারপরে ঘোড়ার চিহ্ন, আর উটের পরিত্রাহী আর্তনাদ, তারপর হই হল্লা। পরপর 3টে বন্দুকের আওয়াজ পেয়ে আমি খাটের উপরে শটান উঠে বসলাম। ঘর থেকে বারান্দায়
বেরোবো কিনা ভাবছি। এমন সময় বেশ কিছু লোকের একসঙ্গে দ্রুত পায়ের শব্দে সমস্ত বাড়িটা গম গম করে উঠল। দরজা দিয়ে মুখ বাড়িয়ে ওদিকের বারান্দায় প্যাসেজের ভেতর দিয়ে বাইরের উঠোনে যে অংশটা দেখা যায় তাতে আলোক রশ্মির ছটফটানি দেখে বুঝলাম কে বা কারা যেন টর্চ ফেলছে। মাথায় রোগ চেপে গেল। শেঠজি আমাকে একটা রিভলভার দিয়েছিল, সেটা নিয়ে প্যাসেজের দিকে এগিয়ে গেলুম। বাড়িতে ডাকাত যদি পড়েই থাকে তো এইভাবে কেঁচো হয়ে ঘরে বসে থাকলে বাঙালির মুখে যে খালি পড়বে। কিন্তু প্যাসেজ দিয়ে বেরোনো মাত্র একটা বন্দুকের গর্জনের সঙ্গে সঙ্গে বুঝলাম আমার কানের পাশ দিয়ে একটা গুলি বেরিয়ে গিয়ে পিছনের একটা কাঁচের জানলাকে চৌচির করে দিল। আমি বেগতিক দেখে মাটিতে হুমড়ি খেয়ে পড়লুম। গোলাগুলি চললে এইটাই যে প্রশস্ত পন্থা এটা আমার জানা ছিল। তাও উপর অবস্থাতেই হাত বাড়িয়ে রিভলভারের ঘোড়া টিপে একজন বন্দুকধারীর দিকে আমি গুলি চালিয়ে দিলুম। লোকটা আর্তনাদ করে কোমরে হাত চাপা দিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আজ অমাবস্যা, কিন্তু উঠোনের উপরে ছাদ নেই বলে তারার আলোতে তবু কিছুটা দেখা যাচ্ছিল। এইভাবে কুরুক্ষেত্র চলল প্রায় মিনিট 20। শেঠজির বাড়ি পাহারা দেওয়ার জন্য সশস্ত্র দারোয়ান ছিল। যুদ্ধ যে শুধু একতরফাই ঘটেছে তা নয়, ক্রমে হল্লা, শব্দ, শব্দ ইত্যাদি সব কিছু থামার পর আমি আবার উঠে দাঁড়ালাম। তখন
এদিকে ওদিকে বাতি জ্বলতে শুরু করেছে। উপর থেকে মেয়েদের গলায় ঘোর বিলাপ ধ্বনি শোনা যাচ্ছে। যতদূর মনে হয় রেড সাকসেসফুল। কোন দিকে যাব বুঝতে পারছি না। এর ঠিক মিনিট খানেকের মধ্যেই মহাবীর দৌড়ে নেমে এলো দোতলা থেকে। সে আমার ঘরেই যাচ্ছিল। মাঝপথে আমাকে দেখে থেমে গিয়ে পাকা খবরটা দিয়ে দিল। টোটা সিং এর ডাকাতের দল বিস্তর ধনরত্ন লুট করে নিয়ে চলে গেছে, ইনক্লুডিং শেঠজি সিন্দুক খুলে জাহাঙ্গীরের লকেট। শেঠজি নাকি নিজে বিপদ বুঝে গিন্নি ও মহাবীরকে নিয়ে ছাতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। তার দুই ছেলে প্রতাপ ও রঘুবীর বন্দুক নিয়ে ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। দুজনেই জখম। এছাড়া দুটি প্রহরী মরেছে, আরেকটির পায়ে গুলি লেগেছে। কিন্তু এখানেই গল্পের শেষ নয় ন্যাপলা। পুলিশে ডায়েরি ইত্যাদি যা করবার সে তো হলোই। এখানে বলে রাখি, শেষ পর্যন্ত ইন্সপেক্টর যশবন্ত সিং এবং তার দলের লোকেরা জাহাঙ্গীরের লকেট সমেত চোরাই মালের অধিকাংশই উদ্ধার করেছিলেন। ডাকাত দলের 7 জন ধরা পড়েছিল, তবে টোটা সিং উধাও। কিন্তু এসবের আগে আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ডাকাতির 2 দিন পরের সন্ধ্যাবেলা
ছাত্র পড়ানোর ঘরে গেছি যথারীতি 7টার সময়। শরবত খাওয়া হয়ে গেছে। এমন সময় অনুভব করলাম মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। ছাত্র তখনও আসেনি। এদিকে ক্রমেই বুঝতে পারছি যে চোখের সামনে জিনিসগুলো দেখতে যেন রীতিমতো কষ্ট করে দৃষ্টি ফোকাস করতে হচ্ছে। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝছি এই অবস্থায় পড়ানো অসম্ভব। এমন সময় শ্রীমান মহাবীর সিং এর প্রবেশ। তার হাতে একটা হ্যান্ডবিলের মতো দেখতে হলদে কাগজ। অবাক হয়ে দেখলাম তাতে আমারই ছবি। টোটা সিং, বলল মহাবীর। তার চোখ জলজল করছে। টোটা সিং কি বলছে ছেলেটা পাগলের মতো। স্পষ্ট দেখছি আমার ছবি। সেই গুমুট, সেই জুলপি, সেই নাক, সেই চোখ। টোটা সিং, আবার বলল মহাবীর। ঠিক তোমার মতন দেখতে। রাস্তার দেয়ালে দেয়ালে ছবি আটকে দিয়েছে। ধরে দিতে পারলে 2000 টাকা পুরস্কার। আমি সেই অবস্থাতেই কাগজটা ওর হাত থেকে নিয়ে চোখের একেবারে সামনে এনে নিচের লেখাটা পড়ার চেষ্টা করলুম। বড় করে লেখা, টোটা সিং। নামটা পড়তে কোনো অসুবিধে হলো না। আর সেই সঙ্গে ছবির মাথার উপরে লেখা রিওয়ার্ড ₹2000। পুলিশ তোমায় ধরতে আসবে। কিষানলাল বলল পুলিশকে বলে দেবে তুমি এখানে থাকো। ও দেখেছে দেয়ালের ছবি। কিষানলাল শেঠজির দোকানের একজন কর্মচারী। লোকটা যে খুব সুবিধের নয় সেটা আমারও কয়েকবার মনে হয়েছে। তোমার জেল হবে।
আমার জেল হলে সে যেন রেহাই পায় এমনই তার ভাব। এই অদ্ভুত প্রায় বেহুশ অবস্থাতেও বুঝতে পারলুম এ ছেলেকে আমি বশ করতে পারিনি। সে আমার প্রতি যেমনই বিরূপ ছিল তেমনই রয়ে গেছে। আমি আর চোখ খুলে রাখতে পারছিলাম না, জীবও জড়িয়ে আসছিল। তারই মধ্যে বুঝতে পারছি একটা বিশ্রী অবস্থায় পড়ে গেছি। চেহারায় যখন এতই মিল, তখন গঙ্গারামও আমাকে উদ্ধার করতে পারবেন কিনা সন্দেহ। শেষটায় হাতে হাত করা। ঘর থেকে বেরিয়ে টলতে টলতে উঠোন পেরিয়ে কোনো মতে আমার শীষমহলের বিছানায় শুয়ে পড়লাম। আর শোয়া মাত্রই অঘোরের ঘুম। পরদিন ঘুম ভাঙল পুরুষ মানুষের গলার শব্দে। ভারী গলায় কে যেন ইংরেজি হিন্দি মিশিয়ে কথা বলছেন আমার ঘরের কাছেই। আমাদের কাছে ডেফিনেট ইনফরমেশন আছে কি এ বাড়িতে সে লোককে দেখা গেছে। আমরা সার্চ করে দেখতে চাই। 26টা ঘর আছে হাভেলিতে। লুকোবার জায়গার কি অভাব আছে? আমি প্রমাদ করলাম। এবার গঙ্গারামের কাতর কণ্ঠস্বর শোনা গেল। আরে বাড়িতে টোটা সিং লুকিয়ে থাকবে আর আমি জানতে পারবো না, এটা কি করে সম্ভব হবে ইন্সপেক্টর সাহেব? দরজার বাইরে লোক। আমি বিছানায় কনুয়ে ভর করে শোয়া। আমার গলা শুকিয়ে গেছে, বুকের মধ্যে ধড়ফড়ানি। এখনো মাথা ভার। কাল যে কি হলো এখনো বুঝতে পারছি না। চৌকাঠ পেরিয়ে এক পা ঢুকে এলেন উর্দি পরা দারোগা। আমার দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে সরি বলে বেরিয়ে গেলেন।
পায়ের শব্দ এবং কণ্ঠস্বর বারান্দার ডান দিক দিয়ে মিলিয়ে গেল। আমার মাথা ভোঁ ভোঁ করছে। তাহলে কি কালকের ছবিটাও মহাবীরের আর একটা বিচ্ছুমি? শুধু আমার মনে একটা প্যানিক সৃষ্টি করার জন্য? আমি বিছানা ছেড়ে উঠলাম, দেয়ালের দিকে চোখ গেল। দেয়ালে সর্বাঙ্গে আয়নার টুকরো, তাতে আমার মুখের ছায়া পড়েছে। একটা নয়, অগুন্তি। কিন্তু এ মুখ যে বদলে গেছে। আপনাদেরই আমার হাতটা মুখের উপরে চলে এলো। কোথায় আমার সেই টোটা মার্কা তাগড়ে ঘুম? আমি যে ক্লিন শেভেন, আমার মাথা চুলের একই দশা। এই যে প্রায় কদম ছাঁট। দোরগোড়ায় দাঁড়িয়ে এখন মহাবীর সিং, তার চোখে মুখে শয়তানি হাসি। কাল শরবতে কি ছিল বলো তো? কি ছিল? বাবার চারটে ঘুমের বড়ি। তুমি ঘুমোলে পর দাদার খুর দিয়ে তোমার গোফ কামিয়ে দিই, কাঁচি দিয়ে চুল কেটে দিই, নালে তো তোমায় ধরে নিয়ে যেত। এখন ওটা বুদ্ধু বনে যাবে। আমি অবাক হয়ে চেয়ে রইলাম মহাবীরের দিকে। এমন ফন্দির তারিফ না করে কি পারা যায়? আর সে যে সত্যি আমার বন্ধু, তার ইচ্ছে বড় প্রমাণ কি আর আছে? শাবাশ মহাবীর। আমি এগিয়ে গিয়ে বন্ধুর পিঠ চাপড়ে বললাম, जीते रहो बच्चे।
সানডে সাসপেন্সে শুনলেন আজকের প্রথম গল্প, শেঠ গঙ্গারামের ধন দৌলত। এবার পালা আজকের দ্বিতীয় গল্পের, গল্প বলিয়ে তারিণী খুড়ো। তোরা তো আমাকে গল্প বলিয়ে বলেই জানিস, বললেন তারিণী খুড়ো। কিন্তু এই গল্প বলে যে আমি এককালে রোজগার করেছি সেটা কি জানিস? না বললে জানবো কি করে, বলল ন্যাপলা। সে আজ থেকে প্রায় 22 বছর আগের কথা। বোম্বেতে আছি। ফ্রি প্রেস জার্নাল কাগজে এডিটরের কাজ করছি। এমন সময় একটা বিজ্ঞাপন দেখলাম। আহমেদাবাদের এক ধনী ব্যবসায়ী একজন গল্প বলিয়ে সন্ধান করছেন। ভারী মজার বিজ্ঞাপন। হেডলাইন হচ্ছে ওয়ান্টেড আ স্টোরি টেলার। তারপরে লেখা আছে যে আহমেদাবাদের একজন কাপড়ের ব্যবসায়ী বলবন্ত পারেখ একটি ব্যক্তির সন্ধান করছেন যে তাকে প্রয়োজন মতো একটি করে মৌলিক গল্প শোনাবেন। সে লোক বাঙালি হলেই ভালো হয়, কারণ বাঙালিরা খুব ভালো গল্প লেখে। বুঝে দেখ, মৌলিক গল্প। অন্যের লেখা ছাপা গল্প হলে চলবে না। সেরকম গল্প তো পৃথিবীতে হাজার হাজার আছে, কিন্তু এই লোকটা চাইছে এমন গল্প যা আগে কোথাও প্রকাশিত হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমার পক্ষে গল্প তৈরি করা খুব কঠিন নয়। আমার জীবনে এত রকম অভিজ্ঞতা হয়েছে, তাতে একটু আধটু রং চড়িয়ে রদ বদল করে বলে দিলেই একটা গল্প হয়ে যায়। তাই কপাল ঠুকে অ্যাপ্লাই করে দিলুম। এটাও জানিয়ে দিলুম যে আমি গুজরাটি জানি না।
তাই গল্প বললে হয় ইংরেজিতে না হিন্দিতে বলতে হবে। হিন্দিতে আমার বেশ ভালো রকম রপ্ত ছিল, আর ইংরেজি তো কলেজে আমার সাবজেক্টই ছিল। 7 দিনে উত্তর এসে গেল। পারেখ সাহেব জানালেন ওর ইনসমনিয়া আছে। রাত 3:30-4টের আগে উনি ঘুমন না। সেই সময়টা গল্প শুনতে চান, রোজ নয়, যেদিন মন চাইবে। মাইনে মাসে 1000 টাকা। আমি আমার বোম্বের খবরের কাগজে চাকরি ছেড়ে দিলুম। দেড় বছর কাজ করছি, একই কাজ, আর এমনিতেই ভালো লাগছিল না। খুড়ো থেমে গিয়ে দুধ চিনি ছাড়া চায়ে একটা চুমুক দিয়ে আবার শুরু করলেন। আহমেদাবাদ গিয়ে জানলুম পারেখ সাহেবের কাপড়ের মিল আছে। বিরাট ধনী লোক, বাড়িটাও পেল্লায়। অন্তত 12-14 খানা ঘর, তার একটাতেই আমাকে থাকতে দেওয়া হলো। বললেন, তোমার ডিউটির তো কোনো ধরা বাঁধা সময় নেই। মাঝরাত্রিরে তোমাকে ডাকবো, অন্য জায়গায় থাকলে চলবে কি করে? তুমি আমার বাড়িতেই থাকো। ভদ্রলোকের বয়স 45-এর বেশি নয়, অর্থাৎ আমারই বয়সী। 2 ভাইপো আছে, হীরালাল আর চুনিলাল। তারা কাকার ব্যবসায় লেগে গেছে। এর মধ্যে হীরালালের বিয়ে হয়ে গেছে। সে ওই বউ আর 2টি ছেলে মেয়ে নিয়ে একই বাড়িতে থাকে। খাবার ব্যাপারে আমার তো কোনো ঝামেলা নেই, তোরা তো জানিস। পারেখ সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কোনো স্পেশাল রান্না খাবে? আমি বলে দিলুম যে আমি গুজরাটি রান্নায় অভ্যস্ত। মোট কথা
মাসখানেকের মধ্যেই বেশ গ্যাঁট হয়ে বসলাম। গল্প দেখলাম মাসে 10 দিনের বেশি বলতে হচ্ছে না। বাকি সময়টা খাতায় গল্পের প্লট নোট করে রাখতাম। ইচ্ছে করলে আমি নিজেই একজন গল্প লিখিয়ে হয়ে যেতে পারতাম। কিন্তু তাতে মাসে 1000 টাকা আয় হতো না। ভূতের গল্প, শিকারের গল্প, ক্রাইমের গল্প সাধারণত এইগুলোই ভদ্রলোক বেশি শুনতে ভালোবাসতেন। তোরা তো জানিসই ভূতের অভিজ্ঞতা আমার অনেক হয়েছে। তারপরে ধর রাজা রাজাদের সঙ্গে শিকারও করেছি কম না। ক্রাইমের গল্পটা মাথা থেকে বার করে বলতুম, সেটা বেশ ভালোই উতরিয়ে যেত। মোটামুটি ভদ্রলোক আমার কাজে খুশি। মাস 6 হয়ে গেছে। এমন সময় একদিন সকালে এক ভদ্রলোক পারেখ সাহেবের সঙ্গে দেখা করতে এলেন। পারেখ সাহেব সেদিন একটু বেরিয়েছিলেন। আমি ভদ্রলোককে বৈঠকখানায় বসিয়ে জিজ্ঞেস করলুম তার কি দরকার। উনি বললেন ওর নাম মহাদেব দুতিয়া। উনি একটি বিশেষ জনপ্রিয় গুজরাটি মাসিক পত্রিকা ললিতার সম্পাদক। ললিতার নাম আমি শুনেছি, ওটার নাকি প্রায় 1 লাখ সার্কুলেশন। তো আমি বললাম, মিস্টার পারেখের ফিরতে 8 ঘন্টা খানেক হবে। আপনি যদি বলেন আপনার কি দরকার ছিল, আমি সেটা ওকে জানিয়ে দিতে পারি। দুতিয়া বললেন, আমি ওর কাছ থেকে গল্প চাইতে এসেছি। সাহিত্য পত্রিকায় উনি নিয়মিত লিখছেন বেশ কয়েক মাস ধরে। আমার গল্পগুলো খুব ভালো লেগেছে, তাই ভাবছিলাম আমাদের কাগজে যদি লেখা দেন, আমাদের পাঠক সংখ্যা
সাহিত্যের প্রায় দেড়া। উনি গল্প লিখছেন? আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি জানেন না? ভদ্রলোক অবাক। না, একেবারেই জানি না। ভেরি গুড স্টোরিজ। আর ওর গল্পের খুব ডিমান্ড হয়েছে। সাহিত্যের গ্রাহক সংখ্যাও বেড়ে গেছে। আপনি গুজরাটি পড়তে পারেন? একটু একটু। হিন্দির সঙ্গে সামান্য মিল আছে তো। এই দেখুন, ওর একটা গল্প। দুতিয়া একটা থলে থেকে একটা পত্রিকা বার করে একটা পাতা খুলে আমাকে দেখালো। লেখকের নামটা পড়তে কোনো অসুবিধে হলো না আমার। এই গল্প তুমি পড়েছ? সার্টেনলি, খুব ভালো গল্প। আচ্ছা, গল্পের ব্যাপারটা মোটামুটি সংক্ষেপে আমাকে বলতে পারো? দুতিয়া বললেন, এবং আমি বুঝলাম আমারই বলা একটা গল্প। ভদ্রলোকের কাহিনীকার হওয়ার শখ হয়েছে। কিন্তু নিজের মাথায় প্লট আসে না, তাই অন্যের কাছ থেকে শোনা মৌলিক গল্প নিজের বলে চালাচ্ছে। গল্প বলিয়ে বাঙালি হওয়ার প্রয়োজনটা এখন বুঝলাম। আমি গুজরাটি হলে তো অনেক আগে ব্যাপারটা জেনে ফেলতাম। এইভাবে ঘটনাচক্রে দুতিয়ার কাছ থেকে জানার কোনো প্রয়োজনই হতো না। আমি বললাম, আপনি কি বসবেন না আর একদিন আসবেন? অবশ্য আমি ওকে ব্যাপারটা বলে দিতে পারি। আমি নিজেই আসব। কাল সকালে এলে দেখা হবে কি?
11টা নাগাদ এলে নিশ্চয়ই হবে। মিস্টার পারেক একটু দেরিতে ওঠেন। মিস্টার দুতিয়া চলে গেলেন। আমি আবার মন দিয়ে ব্যাপারটা উপলব্ধি করার চেষ্টা করলাম। ব্যাপার খুব সোজা। লোকটা স্রেফ আমাকে না জানিয়ে আমার নাম ভাঙিয়ে নিজে নাম করছে। না, এর একটা বিহিত না করলেই নয়। এই জিনিস বরদাস্ত করা যায় না। অথচ লোকটাকে দেখে একবারও বুঝতে পারেনি যে সে এত অসৎ হতে পারে। পরদিন দোতলায় আমার ঘরের জানলা দিয়ে দেখলাম 11টার সময় একটা পুরনো ফোর্ড গাড়ি এসে পারেকের বাড়ির সামনে থামলো, আর তার থেকে দুতিয়া নামলো। এবার থেকে ললিতা পত্রিকায় চোখ রাখতে হবে। পারেকের কোনো গল্প বেরোয় কিনা সেটা দেখতে হবে। কিন্তু এর প্রতিকার হয় কি করে? এর জিনিস তো চলতে দেওয়া যায় না। রাত্রিরে ডাক পড়ল, গেলুম। পারেক বলল গল্প শুনবে। আমার ভাবাই ছিল। আমি বলে দিলুম। গল্পের শেষে আমায় তারিফও করলো, বললে, "This is one of your best." ন্যাপলা, ঝুলছিস কেন? মন দিয়ে শোন। 1 মাস পরের কথা। এর মধ্যে আরো 8-10টা গল্প বলা হয়ে গেছে। একদিন সকালে পারেক বেরিয়েছে। আমি আমার ঘরে বসে আছি। এমন সময় পারেকের ভাইপো হীরালাল এসে বলল, আমার টেলিফোন আছে। আমি নিচে আপিসে গেলুম।
ফোন তুলে হ্যালো বলে দেখলুম ললিতার সম্পাদক দুতিয়া কথা বলছেন। বললেন, মিস্টার পারেখ নেই শুনছি। না, উনি একটু বেরিয়েছেন। বিশেষ জরুরি দরকার ছিল। আপনি কি একবার আমার অফিসে আসতে পারবেন? ঠিকানাটা টেলিফোন ডিরেক্টরিতেই পাবেন। এখান থেকে কত দূর আপনার অফিস? ট্যাক্সিতে এলে 10 মিনিটে পৌঁছে যাবেন। আচ্ছা বেশ, আমি আসছি। ললিতার অফিস দেখলেই বোঝা যায় তাদের অবস্থা খুব সচ্ছল। বেশ বড় ঘরে একটা বড় টেবিলের পেছনে দুতিয়া 3টে টেলিফোন সামনে নিয়ে বসে আছে। আমাকে দেখে উত্তেজিত হয়ে বললেন, কেলেঙ্কারি ব্যাপার। কি হলো? মিস্টার পারেখ আমাদের একটা গল্প পাঠিয়েছিলেন। চমৎকার গল্প। আমরা সেটা ছাপিয়েছিলাম। তারপর থেকে অন্তত 150 চিঠি পেয়েছি। পাঠকরা বলছে গল্পটা চুরি। এর মূল লেখক হচ্ছেন তোমাদের বাংলাদেশের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কি করি এবার? খিদে নেবলা, কি দেখছিস? না না, দুতিয়া না, তারিণী বাণিজ্যের কাছে খাপ খোলা অত সহজ নয়। সবাই তো দুতিয়া নয়। কি রে, মুখ গুঁড়ো করে বসে রইলি কেন? একটু চা কর। সানডে সাসপেন্সে আজ শুনলেন শেঠ গঙ্গারামের ধন দৌলত এবং গল্প বলিয়ে তারিণী খুড়ো। রচনা সত্যজিৎ রায়। গল্প পাঠে তারিণী খুড়োর ভূমিকায় এবং অন্যান্য কিছু চরিত্রে শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়। কাকা, শেঠ গঙ্গারাম ও ইন্সপেক্টরের চরিত্রে দীপ।
শ্রীমান মহাবীর বিচ্ছুর ভূমিকায় বিলাস দে, আংশিক গল্প পাঠে ন্যাপলার ভূমিকায় এবং গল্পের সূত্রধার অগ্নি, সমবেত কণ্ঠে মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক রায়, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, প্রচার পরিকল্পনা অগ্নি, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, সহযোগিতায় সৃষ্টি, অভিজ্ঞান এবং অর্ণব, শব্দ গ্রহণ ও পরিচালনা অগ্নি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সৌরজিৎ হালদার এবং শ্রী বিলাস দেকে আমাদের পাশে থাকার জন্য। শেষ হলো শেঠ গঙ্গারামের ধনদৌলত এবং গল্প বলিয়ে তারিণী খুড়ো। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলায় এবং গানা অ্যাপে। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে।